বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসাচ্ছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতিক, লেখক, কথক, নানা পরিচয়ে পরিচিত মোহাম্মদ গোলাম আল্লাহ রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই, ইতিমধ্যেই সংস্কার কমিশন গঠিত হয়েছে, কেউ কেউ রিপোর্ট দিচ্ছেন, কেউ কেউ এখনও বাকি আছে, কিন্তু কোনো কোনো কমিশনের বাকি আছে, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে এবং আপনাদের সম্ভবত রাজনৈতিক দলগুলোকেও তারা প্রথম তাদের উদ্বোধনী আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিল। কতটা জাতীয় ঐকমত্যের পথে বাংলাদেশ, মিস্টার নাজমুল হক প্রধান? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। আমার সবার বহুদিন পর দেখা হলো। গোলাপ মাওলানা রনি আমার ধারণা এই বিষয়টা আরও বেশি আলোচনা করতে পারবেন, কারণ উনি তো ভালো পর্যবেক্ষক। যাক, সেটা না, সেটা হচ্ছে যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আহ্বানে আমরা গত 15 তারিখ সম্ভবত আমরা গিয়েছিলাম সেখানটায়। মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার ইন্ট্রোডাকশন বক্তব্যে বললেন চমৎকার করে যে কি কি সংস্কার করতে চান। আমরা আমাদের বক্তব্যে মাননীয় উপদেষ্টাকে বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে, আমরা শুনেছি ওনার কথাগুলি, যে ভিন্নজন ভিন্ন কথা বলেছে। সেখানে আমরা বলেছি যে আমরা, আমাদের পার্টির প্রেসিডেন্ট জনাব শরীফুল আম্বিয়া উনি কথা বলেছেন যে আমরা আমাদের যেগুলো ঐক্যমত্যের বিষয় হবে আমরা সেটা মানবই, যেটা ঐক্যমত হবে না আমরা সেটা এক্সপ্রেস করবো পাবলিকলি। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ওখানে একটা আলোচনা হচ্ছিল, সেখানটা হচ্ছে যে নির্বাচনের বিষয়ে, লোকাল গভর্নমেন্ট এবং জাতীয় নির্বাচন। সেখানে আমাদের পার্টির প্রেসিডেন্ট বললেন যে জাতীয় সমস্যা হচ্ছে জাতীয় নির্বাচন, ফলে সেই সমস্যাটাকে রেখে অন্য জায়গায় নির্বাচনের দিকে যাওয়া এটা ঠিক না মনে করি না। আমরা জাতীয় নির্বাচনটাই আগে চাই, এই মোটামুটি আমাদের পক্ষ থেকে বলা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি বাংলাদেশে কতগুলি রং মেসেজ চলে গেছে এখানটায়। এই মেসেজগুলির কারণে এখানটায় আমি জানি না এর ভবিষ্যৎ কী হবে, কারণ সমাজ তো খুব বিকাশমান এবং এটা খুব ডিনামিক, যেটা বলি আর কি, এর গতিমত্তা থাকে প্রত্যেকটা সমাজেরই, এটা স্ট্যাগন্যান্ট কোনো বিষয় না। সেটা হচ্ছে যে এই যে একটা কথা আছে, এই যে 32 এটাই হচ্ছে স্বৈরাচারের কেন্দ্র, এটা তো রং স্লোগান। এই যে সংবিধান, এটাই হচ্ছে স্বৈরাচারের আস্তানা। মানে এই ধরনের কথাবার্তাগুলি জনগণ এইভাবে রংলি মোটিভেট হয়। যেমন ধরেন, আজকে আমি যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল সংবিধানের কারণে না, ওই সময় নিক্সন সাহেব, তাই না, উনি এটা আসলে এই যে ফ্যাসিজম বা যে কোনো টোটালিটারিয়ান সিস্টেম, সর্বত্রবাদী সরকার আপনি যতগুলি আসছে, এটা একটা অসুখ। এই অসুখ যারে পায়ে বসাতে না, সে এগুলি জায়গায় দৌড়াদৌড়ি করে এবং করে ফেলে। এই অসুখটা হলো, এই অসুখটার জন্যই কিন্তু যাতে না হয়, এই কারণে ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলিকে অ্যাক্টিভ থাকা দরকার, সচল থাকা দরকার। আজকে আমরা যেমন ধরেন যে পার্লামেন্ট নেই, বাট আমরা যে কথা বলছি এটাও কিন্তু ডেমোক্রেসিকে এনহ্যান্স করার জন্য করতেছি আমরা, এবং এটা প্রয়োজন, না হলে কিন্তু ডেমোক্রেসি থাকবে না। পৃথিবীতে অনেক মতবাদ ছিল, এখনও অনেক আছে পতিত হয়ে, তারপরও গণতন্ত্রই একমাত্র পৃথিবীতে বেস্ট মতবাদ হিসেবে কিন্তু টিকে আসছে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি দেখবেন এই যে ভারতে সাম্প্রতিককালে বিরাট বিতর্ক হচ্ছে, সুপ্রিম কোর্টে মামলা আছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন নিয়োগে 3 জনের দায়িত্ব ছিল। এক সরকারি দলের নেতা, যিনি প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা যিনি সংসদের প্রধান উনি, এবং প্রধান বিচারপতি। বিজেপি এবার প্রধান বিচারপতি অপশনটা বাদ দিয়ে নিয়োগ দিয়ে দিল, কেস আছে কিন্তু, যেটা মারাত্মক। তাহলে এই যে বিজেপি যে কামটা করলো, সংবিধান তো লেখা নেই তো সংবিধানে, তার শাসনতান্ত্রিক ক্ষমতা দিয়ে সে এই খারাপ কামটা ইন্ট্রোডিউস করলো। আমি যেটা বলতে চাচ্ছি, রং মেসেজ কেন আমি বলছি, যে এই যে আমাদের সংবিধান, হ্যাঁ এখানে অনেক ব্ল্যাক কালো কানুন হয়েছে, দ্যাটস রাইট। স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, একদলীয় সিস্টেম, অনেকগুলি কালাকানুন ছিল, কিন্তু এগুলিকে আবার এলিমিনেট করা গেছে, কারণ আমাদের সংবিধানটা হচ্ছে সুপরিবর্তনীয়। এই সংবিধানটাকে ইজিলি আমি সংবিধানকে পরিবর্তন করতে পারি। এই পরিবর্তন করার জন্য হ্যাঁ 2/3 মেজরিটি দরকার, কিন্তু এরকম না সংবিধানটা যে পরিবর্তন করাই যাবে না। তাহলে আজকে যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কিছু বিধান করা হয়েছিল যেগুলো অপরিবর্তনীয়, রাইট, বাট তারপরেও পরিবর্তন করা যাবে, 2/3 মেজরিটি করা যাবে, মানে সেটাই তো কেউ ক্যারি করা নেই আপনার। এটা আমাদের সংবিধানে এখানটা দুটো দিক আছে, আমি বহুত আগের পর আমাদের বেসিক ডিরেক্টিভস একটা আছে, মৌল নীতি নির্দেশনা আছে একটা, হ্যাঁ, আর কত প্রিন্সিপালস আছে। মৌল নির্দেশনা পরিবর্তন করার ক্ষেত্রে এমবার্গো দেওয়া, যেটা বললেন আপনি। তো তারপরেও যদি পার্লামেন্ট যদি সংখ্যাগরিষ্ঠ যদি মত দেয়, বুঝছেন না, ওই যে বলেন না ব্রিটেনের পার্লামেন্টে শুধু নারীকে পুরুষকে নারী করা ছাড়া বাকি সব কিছুই করতে পারে, দ্যাট ইজ দ্য থিং। তাহলে আজকে এই জায়গায় যেভাবে এটাকে যে হাইপ তোলা হয়েছে, আমি বলছি না, প্র্যাকটিক্যালি আমাদের দেশে বুঝতে হবে 18 কোটি লোকের দেশ,
অসংখ্য সমস্যা এই লোকের। সেই সমস্যাগুলিকে ধারণ করে একটা সুন্দরভাবে একটা দেশকে চলার জন্য যে পদ্ধতিটা দরকার, যেটা দেশ স্বাধীনের পরেও হয় নাই, কারণ আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন করেছি, আকাঙ্ক্ষা লোকের তৈরি অনেক, তাই না? সে আকাঙ্ক্ষা ধারণ করতে পারে রাষ্ট্র কাঠামো, ফলে এখানটায় অ্যানার্কি হয়ে গেছে বা আপনার ভিন্ন ঘটনা ঘটে গেছে। আজকে একইভাবে আজকে যত আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়েছে, এই যে বর্তমান সময় আপনার ধরেন যে ধর্মীয়পন্থী আকাঙ্ক্ষা, আমার আকাঙ্ক্ষা, বামপন্থী, কত রকম আকাঙ্ক্ষা আছে, তাই না নির্বাচনে? তাহলে এত আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করে একটা জাতিটাকে একটা নতুন ডিরেকশনে প্লেস করা, এটা বিরাট দায়িত্ব। কিন্তু এটা খুব ইজি টাস্ক না, কিন্তু এটা করার জন্য যে সমন্বয় দরকার। আজকে আমি খেয়াল করছি বৈষম্য বিরোধী যারা ছাত্র যারা আন্দোলন করছে, নেতৃত্বে স্যালুট দেন, সন্দেহ নেই। কিন্তু এখন যেভাবে কথাগুলি আসতেছে, ইভেন কি প্রশাসনটাকে আমি দেখতে পাচ্ছি, রাজনীতিবিদ তো আছেই, প্রশাসনটা প্রতি মুহূর্তে প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে এই প্রশাসন দিয়ে হবে না, এটা ওই গভর্নমেন্ট আমলের প্রশাসন। তাহলে এই সামগ্রিক বিষয়গুলির কারণে আমার ধারণা আমাদের মূল যে গোল, সেই গোলটা সুদূর পরাহত হয়ে যাচ্ছে। আমি সেই জায়গাটাই মেনশন করতে চাচ্ছি। একটা হচ্ছে যে এখানে রাজনৈতিক শক্তিকে প্রতিপক্ষ ভাবা হচ্ছে, প্রশাসনকে ভাবা হচ্ছে, এমনকি নিজেরাই নিজের প্রতিপক্ষ হিসাবে দাঁড় হয়ে যাচ্ছি। আমি ওনাদের বৈষ্ণব ছাত্র আন্দোলন নিজেদের কথোপকথন আমি ইদানিং এই কমিটি করার আগে দেখেছি আমি। ফলে সেই জায়গাটাই আমার কাছে ভয়ের জায়গা। আমি চাই যে আকাঙ্ক্ষা নিয়ে এতগুলো লোক এখানে শহীদ হয়েছে, শ্রমিক বলেন, ছাত্র বলেন, যুবক বলেন, তাই না, সাধারণ মানুষ বলেন, হাজারের উপর 20,000 মতো আহত হয়েছে। হ্যাঁ, এরকম একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে এইভাবে হয় নাই, দ্যাটস রাইট। কিন্তু বাংলাদেশে অভ্যুত্থানের যে ধারাটা, এটা নতুন না, এবং ছাত্ররাই সমস্ত আন্দোলনের পায়োনিয়ার ছিল। এই জায়গার থেকে এই ছাত্ররা আমি মনে করি উত্তরাধিকার শুধু সে ক্যারি করছে, কারণ তাদেরকে স্যালুট, ধন্যবাদ তাদেরকে। কিন্তু সামগ্রিক এই সংকটটা নিরসনের জন্য এখানটায় সবার অংশগ্রহণ লাগবে। কাউকে নেগেট করে আমি সব করে ফেলবো, তাই না, আমি সব, এটা ঠিক না। এই জায়গাটাই আমি আসছি আপনার কাছে মিস্টার গোলাম মাওলা রনি, আপনার কাছ থেকে শুনতে চাই যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করবার কথা বলা হচ্ছে, সেই পথে কতটা বাংলাদেশ? ইতিমধ্যেই বিভাজন, মতানৈক্য কতটা আছে সেটা কিছুটা ইঙ্গিত করলেন মিস্টার নাজমুল হক প্রধান। আপনার অবজারভেশন? আমার কাছে আসলে জাতীয় ঐকমত্যের যে ধারণাটা প্রথম তো শুরু হলো, আমার কাছে মনে হলো যে একটা বিস্ময়কর কিছু ঘটতে যাচ্ছে। এর কারণ হলো উনি বয়স্ক মানুষ, মুরব্বী, সর্বজন শ্রদ্ধেয়, চমৎকার করে কথা বলেন। হি হ্যাজ এ এক্সট্রা অর্ডিনারি মোটিভেশনাল পাওয়ার। তো উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রধানের কথা বলছেন। জি, সরকার প্রধানের কথা বলছি। তো মোটিভেশনাল পাওয়ার আছেন, চমৎকার করে কথা বলেন, ইংরেজিতে বলেন, বাংলায়ও বলেন। আর যখন হাসেন, এত চমৎকার করে হাসি বাঙালির সাধারণত হয় না। আমরা যারা হাসি, আমাদের হাসি ওনার মতো এত সুন্দর হয় না। তো ওনার সেই মোহনীয় কমনীয় হাসি, তার ব্যক্তিত্ব, সব কিছু মিলিয়ে উনি রাজনীতিবিদদের মধ্যে যে অনৈক্য রয়েছে এই মুহূর্তে, সেটার একটা ঐক্য সাধন তিনি করতে পারবেন। আমি একজন পজিটিভ মানুষ হিসেবে সেই চিন্তাটা করেছি। কিন্তু যেভাবে অনুষ্ঠানটা শুরু হলো, আমার আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, অনুষ্ঠানের যে অ্যারেঞ্জমেন্ট, সব কিছু দেখে মনে হলো যে এখানে ঐক্যের তো সম্ভাবই নয়, বলে অনেকগুলো অনৈক্য এবং অবমাননাকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ধরুন, এই ধরনের পরিস্থিতিতে সাধারণত গোল টেবিল বৈঠক হয়। আমরা অতীতে দেখেছি রাজনৈতিক দলগুলো, ধরুন এখন উনি একজন মাননীয় সংসদ সদস্য, আমিও ছিলাম সংসদ সদস্য, রাষ্ট্রে এর সাথে বড় আর পদপদবি হয় না। আগামীতে আর একজন মন্ত্রী হবেন, কেউ প্রধানমন্ত্রী হবেন। তো আপনি যখন তাদের সবার সঙ্গে কথা বলবেন, সেখানে আলোচনার যে টেবিলটা, এটা রাউন্ড টেবিল হতে হয়। কিন্তু আমি দেখলাম যে প্রথমেই যারা দুটো পক্ষ যেন মনে না হয় না, রাইট, কিন্তু সেখানে আমি দেখলাম যে মঞ্চে যারা বসে আছেন তাদের মঞ্চটা উঁচু করা, আর নিচে যারা বসে আছেন ঐক্য করার জন্য যাদেরকে ডাকা হয়েছে, তাদেরকে দৃশ্যত ইনফেরিয়ার মনে হচ্ছিল, যে মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গের অধীনস্থ। দ্বিতীয় যে জিনিসটি মনে হলো যে এখানে মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, সম্মানিত মানুষ, কর্নেল অলির মতো প্রাজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন মাইক দিয়ে। আর মঞ্চে যারা বসে ছিলেন তারা বসে বসে তাদের মতামত ব্যক্ত করছিলেন। ভীষণ রকম ইনডিসেন্ট। এরকম বেয়াদবি আমি সাধারণত ইউরোপের কোনো দেশেও দেখি না। আপনি যখন আফ্রিকার কোনো তৃতীয় দেশের কোনো লোককে ডাকা হয়, এবং ব্রিটেনের রাজাও যদি এই ধরনের অবস্থান থাকেন, আমি কখনো এরকম পরিবেশ দেখিনি। তো এটা একটা অনৈক্য। 2 নম্বর হলো যে অনেক আগে প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ স্যারের একটা
কথা শুনেছিলাম, খুবই চমৎকার কথা। ওনাকে বুয়েটের সমাবর্তন অনুষ্ঠানে ডাকা হয়েছিল অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে। তো উনি বললেন যে আমি এখানে এসে খুব অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের এত অধঃপতন হয়েছে। এখানে যারা আমন্ত্রিত, মঞ্চে যারা বসা, সামনে যারা বসা, তারা ছাত্র হিসেবে বাংলাদেশের শ্রেষ্ঠতম, সবচেয়ে ভালো ছেলেরা মেয়েরা বুয়েটে পড়ে। আর আমি বাংলায় পড়াশোনা করেছি, একে তো ঢাকা বিশ্ববিদ্যালয়, পর আবার বাংলা এমন একটা সাবজেক্ট সবচেয়ে খারাপ ছেলেরা মেয়েরা পড়ে। তো এখন মেধাবীদের কি এত অকাল হলো যে আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে ডাকা হলো। যা হোক, তারপর আমি আসবো কি আসবো না চিন্তা ভাবনা করছি, স্যার যেটা বলছিলেন। কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো যে বেশ কিছুদিন আগে আমি সচিবালয়ে গেছিলাম, গিয়ে দেখলাম সবচেয়ে বড় চেয়ারটিতে একটা বেকুব বসে আছে, সবচেয়ে বেকুব। আর তার সামনে সবচেয়ে জ্ঞানী গুণীরা বসে সেই বেকুবের কথা শুনছে আর মাথা নাড়াচ্ছে। ওই দৃশ্য দেখে আমার সাহস বেড়ে গেছে এবং ওই স্মৃতি মনে করে আমি এই অনুষ্ঠানে আসছি। তো আমি ওই যে মঞ্চের সামনে যারা বসা ছিলেন, নিচে যারা বসা ছিলেন, তাদের চেহারা দেখছিলাম, আর মঞ্চের উপর যারা বসেছিলেন তাদের চেহারা দেখছিলাম, আর প্রফেসর আবদুল্লাহ আবু সাইদের সেই বক্তব্য আমার কাছে মনে হচ্ছিল। তো কাজে এখানে অনৈক্যর যে সুর বসাতে শুরু হয়েছে, এনভায়রনমেন্টে শুরু হয়েছে। তারপরে ওখানে রাজনীতি এমন একটা বিষয়, আপনি চিন্তা করেন জাসুদ ভেঙে কয় টুকরো হয়ে গেল, আওয়ামী লীগ বহুবার ভাঙলো, আমরা যেখানে নিজেদের ঘরের মধ্যে ঐক্য করতে পারি না। এটি কিরকম একটা ব্যাপার যে রাজনীতি হলো হিউম্যান বিহেভিয়ারের, মানবিক ব্যবহারের সর্বোচ্চ একটা বিষয়। এখানে ঐক্য করার মতো ঘটনা কোনো মহামানব পৃথিবীতে জন্ম নেয় নাই, এখনও পর্যন্ত কেউ কখনো এই কাজ করতে পারেনি। সময়ের প্রয়োজনে কেবলমাত্র রাজনীতিবিদরা নিজেরা নিজেদের সাথে যখন ঐক্য করে তখনই ঐক্য করা হয়। তৃতীয় কোনো শক্তি, সেটা মিলিটারি পাওয়ার হোক, জুলিয়াস সিজার হোক, নেপোলিয়ন বোনাপার্ট হোক, কখনো কোনো দেশের রাজনৈতিক ঐক্য করতে পেরেছে এটা আমি দেখিনি। ফলে এই যে এখানে যে সরকারি অর্থ ব্যয় করে যারা এই কাজ করছেন তারা আমার ক্ষুদ্র মানুষ, তারপর আমার কাছে মনে হচ্ছে এটা ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি। আর যারা যাচ্ছেন আমার কাছে এটা শোভনীয় মনে হচ্ছে না, এবং তারা ওখানে যেভাবে গিয়ে যে ট্রিটমেন্ট পাচ্ছেন, এর আগে একবার গেলেও কর্নেল ওলি সাহেবকে ঢুকতে দেওয়া হলো না। তারপর আবার মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষকে একবার দাওয়াত দিয়ে যে এইবার শুনলাম 21 অনুষ্ঠানে অপমান করা হয়েছে, মানে তাকে ঢুকতেই দেওয়া হয়নি, এবং তিনি এসে এতটা অপমানিত হয়েছেন। আমি জিন্দিগিতে ওনার মুখ দিয়ে কখনো এরকম নেতিবাচক কথা শুনি। উনি বললেন যে আমার জীবনে কখনো এরকম অপমানিত হয়নি। তো সেই দিক থেকে এই যে যা কিছু হচ্ছে, যারা কিছু কাজ করছে, এদের কথা কর্ম সব কিছুর মধ্যে এবং চিন্তা চেতনার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। ফলে এখানে ঐক্যের তো কোনো সম্ভাবনা নাই। এবং ইতিমধ্যে গত সেই আগস্ট থেকে আজ অবধি বিশ্বাস করেন যে অনৈক্যগুলো রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে। স্বাধীনতার পরে এইরকম অনৈক্য কখনো তৈরি হয়নি। জামাতের সঙ্গে বিএনপির অনৈক্য হবে, ছাত্রদল শিবিরের বিরুদ্ধে গালাগাল করবে, শিবির ছাত্রদলের লোকদেরকে আক্রমণ করবে, এটা স্বাধীনতার পরে আমরা কেউ কল্পনা করিনি। এই বাস্তব অবস্থা কিন্তু এখন এখানে ঘটছে। এখানে দেখুন, রাজনীতিতে একটা সবসময় একটা সিনিয়র জুনিয়র একটা বিষয় থাকে। যারা ভিন্ন দলে, যেমন ভাই যে দল করতেন, আমি ছাত্রলীগ করতাম, কিন্তু উনি একটা দলের খুব বড় নেতা ইউনিভার্সিটিতে, কিন্তু আমি কখনো তার সামনে রাস্তায় দেখা হলে মাথা উঁচু করে কথা বলবো, আমার এই কালচার কখনো হয়নি, এখন পর্যন্ত হয়নি। কিন্তু এই গত 7 মাসে আমরা দেখছি যে সমাজ থেকে এই যে মান্যগণ্যতা, এই জিনিসগুলো উঠে গেছে। যে যাকে পারছে অপমান করছে, গালাগাল করছে, পায়ের উপর পা তুলে সে ক্রস লেগ করে যেভাবে একে অপরকে অপমান করা হচ্ছে, এবং যে কোনো মানুষকে ছোট করা হচ্ছে। তুমি কিছু জানো না, তুমি বেঈমান, তুমি মুনাফেক, তুমি কাফের, তুমি অগণতান্ত্রিক, তুমি ফ্যাসিস্ট। আপনি কি বলছেন যে বেয়াদবদের রাজত্ব এখন? ঠিক, এটা বেয়াদবদেরও রাজত্ব না, মানে যে যেখান থেকে পারছে, যার অবস্থান যে ভালো আছে, সে সেটাকে ম্যাটেরিয়ালাইজ করে। বেয়াদবি তুঙ্গে এখন। হ্যাঁ, বেয়াদবিও তুঙ্গে না, এটাকে একসঙ্গে অনেকগুলো জিনিস, বেয়াদবি, নির্বুদ্ধিতা, অরাজকতা, বিশৃঙ্খলা, এবং যেটাকে ইংরেজিতে বলা হয় ফেরোসাসনেস। মানে এত ফেরোসাসনেস যে মনে হচ্ছে যে আমাকে যদি যে আক্রমণ করতে আসছে, সে আমার সাথে কথা বলবে না, সে আমার গলা টিপে ধরবে ডাইরেক্টলি, সে আমাকে মারবে, সে আমাকে খুন করে ফেলবে। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এইরকম অবস্থা স্বাধীনতার পরে কখনো হয়নি।
কখনো হয়নি। এমনকি আমরা যখন সেই আন্ডারওয়ার্ল্ডের যে সর্বহারা পার্টির নাম ধাম শুনতাম, তাদেরও সম্পর্কে মানুষ কিন্তু অনেক মানবতা গল্প শোনা যায়। আমরা রঘু ডাকাতের নাম জানি, আমরা ওই বিভিন্ন ডাকাতের গল্প জানি, কিন্তু এ সমাজে কি হলো? আপনি চিন্তা করেন, একটা বাসের মধ্যে যেভাবে মানে গণডাকাতি হলো, যেভাবে গণরেপ হলো, এই ঘটনা তো আমাদের এই বাংলায় কখনো ঘটেনি। তো এত কিছুর মধ্যে একটা পুলিশ এটা যাকে বলা হয় অটোরিকশাকে থামানোর চেষ্টা করছে। সেই অটোরিকশাকে থামানোর চেষ্টা করার পর সেই অটোরিকশা সে ঝুলে আছে, আর অটোরিকশা প্রায় 1 মাইল পর্যন্ত একটা পুলিশকে টেনে নিয়ে গেছে। এটা কি বাংলায় সম্ভব? একজন মোটরসাইকেল আরোহীকে একজন পুলিশের মানে সাব ইন্সপেক্টর থামিয়েছেন, সার্জেন্ট থামিয়েছেন, তো তাকে খুব অকথ্য ভাষায় গালাগালি করছে সে, বাপ মা তুলে, যে তোদেরকে যে টানিয়ে রাখা হয়েছে, এ তো কম করা হয়েছে, ভবিষ্যতে আরও করা হবে। তারপরে সেই লোক মানে সহ্য করতে না পারে সে ভিডিও করছিল, একটা পুলিশের সার্জেন্ট ভিডিও করছিল। তো এই ভিডিও কেন সে করছে, এই জন্য তাকে আর এক দফা গালাগালি করা হলো। ফলে কী হলো দেখেন, আমাদের দেশে না পুরো জিনিসটা উল্টে গেছে। চোর এখন মুনিবকে শাসন করছে, তারপরে শেষে আপনি মালিক মানে এখন যে কর্মচারীর পায়ের কাছে সে নতজানু হয়ে বসে আছে। তো সব মিলিয়ে এখানে যে কীভাবে হবে, কি ইলেকশন করবে, কি স্থানীয় কি জাতীয় ইলেকশন, আমার সিক্স সেন্স বলছে যে আমরা একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেছি সবাই। সেই আমাদের দক্ষিণাঞ্চলে একটা জায়গা আছে, সেই 5টা নদীর আগুনমুখা নদী, সেই আগুনমুখা নদীর মোহনাতে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিপাক হয়, এবং ওখানে এখনও কোনো বড় লঞ্চ যেতে সাহস পায় না। পদ্মা, মেঘনা, যমুনার মিলিত স্রোত তেঁতুলিয়া হয়ে বঙ্গোপসাগরে পড়ার আগেই এটা একটা ঘূর্ণিপাক যা যায় ওখানে নিচে নিয়ে যায়। তো ওটাকে অনেকটা ব্ল্যাক হোলের মতো। তো এখন আমাদের মনে হচ্ছে যে এই সময়টি আমাদের জন্য একটা ব্ল্যাক হোল, এখানে সব কিছু হারিয়ে যাচ্ছে, যাকে কথা হারিয়ে যাচ্ছে, নীতি নৈতিকতা হারিয়েছে, ধর্মবোধ হারিয়ে দিয়ে যাচ্ছে, এবং আমরা কোনো একটা বিষয়ের উপরে 24 ঘন্টা সাস্টেন করতে পারছেন। ধরেন আপনি একটা কথা বলেন, ওই কথার উপরে আপনি নিজে যে 24 ঘন্টা স্থির থাকবেন এরকম পরিবেশ নাই। সকালে যেটা চিন্তা করছেন বিকেল দেখলেন যে আপনার নিজের মতামত নিজে পরিবর্তন। আমার একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি, যে আপনি যখন সংসদ সদস্য ছিলেন, যে রাজনৈতিক দল করতেন, সেই সময় সেই দলের সেই সরকারে যারা মন্ত্রী ছিলেন তাদের নিয়ে অনেক কথা বলেছেন। এখনও আপনি একটা সরকার দেখছেন, এবং সেই সরকারে যারা আছে, মানে আজকে যে সমস্যাগুলো আপনি চিহ্নিত করলেন, এখানে তাদের দায় কি, তাদের ভূমিকা কি, তাদের কথাবার্তা, আচার আচরণ আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। কারণ আমার ধারণা যে এই ধরনের বিষয় প্রেজেন্ট করবার ক্ষেত্রে আপনার চেয়ে দক্ষ লোক খুব কম আছে বাংলাদেশে। আমি আপনার কাছে শুনতে যাবো। মিস্টার নাজমুল হক, আমার প্রশ্ন আপনার কাছে যে আসলে কি হতে যাচ্ছে? সংস্কার, নির্বাচন, নতুন রাজনৈতিক দল, শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার, পাচার হওয়া টাকা ফেরত আনা, কি হচ্ছে? না, আসলে প্রত্যেকটা মুভমেন্টের যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, আমি যদি ধারাবাহিকভাবে খেয়াল করি, প্রত্যেকটা একটা সাক্ষাৎ অ্যাচিভমেন্ট ছিল। সাক্ষাৎ অ্যাচিভমেন্ট কি, যেমন ধরেন ভাষা আন্দোলনে আমরা ভাষার দাবি অ্যাচিভ করতে চাই, এবং উইচ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইন 56 সংবিধানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে যে বাংলা ভাষাও একটা ভাষা হিসেবে পাকিস্তানের রাষ্ট্র হিসেবে মর্যাদা লাভ করবে। আচ্ছা, আপনি যদি 62 সালের আপনি যদি শিক্ষা আন্দোলন দেখেন, তাই না, সেখানটা ওই শিক্ষানীতি বাতিল হয়ে, শরীফ কমিশন বাতিল হয়ে গেছিলো। 69 গণঅভ্যুত্থানে 69 গণঅভ্যুত্থানে আইয়ুব খানের উচ্ছেদ হয়ে গেছে, পতন হয়ে গেছে। এখানে আসছে LA4 ভোট হয়ে গেছে। মানে হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের অ্যাচিভমেন্ট ছিল। যেমন আমাদের 90-এর আন্দোলনে আমাদের ডিমান্ডটাই ছিল, মজিদ খানের শিক্ষানীতি বাতিল হয়ে গেছে, সবাই ছিলেন আপনারা যুক্ত সেই আন্দোলনে, আপনারা সিরিয়াসলি করেছেন, এবং এরশাদের পতন হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন, দাবিতে ছিল এইটুকু। আরও ছাত্রদের কিছু দাবি দাবিতে থাকে ছিল। প্র্যাকটিক্যালি এইবারকার আন্দোলনে কিন্তু বহুদিন ধরে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য দল, আমাদেরও দলের পক্ষ থেকে আমরা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছিলাম বহু আগের থেকেই। এবারকে অনেক বাম কমিউনিস্ট পার্টি সহ যারা আছে বা সবাই, কিন্তু উনি আমাদের দাবি পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, উনি এটাকে নেন নাই। তো ফলে আর এখানটায় কোটার একটা আন্দোলন ছিল, ছাত্ররা যারা আন্দোলন করেছে, বৈষম্য ছাত্র পরে নামটা দিয়েছে, কোটার আন্দোলনটা ছিলই এখানটা কোটা নিয়ে। এবং কোটা নিয়ে তো পতিত সরকার একবার কোটা বাতিলও করছেন, আবার ফিরিয়ে নিয়ে আসেন। তো কোটার আন্দোলনে এটা স্বৈরাচারী হাসিনা সরকারের পতনটা যুক্ত হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আগের থেকে আমাদের যেরকম একটা ঘোষণা, আমাদের দফা যেরকম ছিল, এই আন্দোলনটা ছিল না থাকার কারণে ন্যাচারালি সরকারের পতন হয়েছে ঠিকই, কিন্তু কোনটা প্রায়োরিটি এটা ওনারা ঠিক করতে পারছেন না এখনও। এবং ঠিক করতে না পারার মূল কারণটা হচ্ছে ছাত্রদের সরাসরি ক্ষমতা অংশগ্রহণ। ক্ষমতা তো একটা বিরাট বিষয় আমার কাছে মনে হচ্ছে। ক্ষমতা অংশগ্রহণ করার কারণে
ছাত্রদের যেমন দেখবেন দল গঠন করতে চায়, ফাইন কথা, ভালো কথা, কিন্তু দলটাও গঠন করার ক্ষেত্রে ওনারা কি বলা যায় যে এখনও সিলেক্ট করতে পারছেন, হয়তো ঠিক হয়ে যাবে। তাহলে প্লাস কী কী অ্যাচিভ করতে চান, একটা হচ্ছে হ্যাঁ এখানে এমার্জেন্সি এসেনশিয়াল যে যারা গুণ খুম করছে এদের বিচার, ফাইন, এটা একটা সাবজেক্ট। প্রশাসনের সংস্কার, যে সমস্ত পুলিশ বা যে সমস্ত আমলা ওইভাবে সিরিয়াসলি নেকেডলি তারা সরকারকে সহযোগিতা করছে এসব কাজ করার জন্য, দে শুড ট্রাই। তৃতীয় হচ্ছে এখানটায় যে আমাদের নির্বাচন কমিশন সংস্কার এবং একটা দেশের নির্বাচন। তাহলে এইসব করে হ্যাঁ এই বিদেশের টাকা পাচারকৃত টাকা ফেরত আনার ক্ষেত্রে চমৎকার পদক্ষেপ নিচ্ছে বিদেশি কোম্পানিকে। অলরেডি পত্রিকা যেটা দেখেছি আমি, কোম্পানিগুলোকে আগের থেকে টাকা দেবে না, বলছে উদ্ধার করতে পারলে আপনি এত% টাকা নিয়ে যাবেন। ইটস গুড। এটা বিভিন্ন ফিলিপাইনের ক্ষেত্রে হয়েছিল, এটা ভালো করতেছে, ভালো। কিন্তু সমস্যা বেঁধে গেছে এটা করতে গিয়ে বর্তমান গভর্নমেন্টের সরকাররা ভিন্ন ভিন্ন সরকার উপদেষ্টা ভিন্ন ভিন্ন কথা বলছেন শুরুর থেকে। জনমনে সন্দেহটা যে কারণে প্রবল যে আসলে কি এই সরকারকে ভোট করতে চান অথবা এটাকে ভোট করতে পারবেন। এবং সেইখানটায় রাজনৈতিক দলসমূহ অনেক লিমিটেশন আছে, অনেক 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 সীমাবদ্ধতা আছে। রাজনৈতিক দল আমরা তো নির্বাচন করে ক্ষমতায় যেতেই চাই, এটা স্বাভাবিক, এটা রাজনীতির লক্ষ্যটাই দেয় ক্ষমতার লড়াই। সেইখানটায় এই রাজনৈতিক দলগুলির সঙ্গে বিতণ্ডা। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রশাসনটাকে এই বিগত 6-7 মাসে যেটা বললেন রনি যেটা বললেন চমৎকার করে, ললেসনেস যেটাকে বলে আর কি, আইন শৃঙ্খলার বালাই নাই এভরিওয়্যার। সরকারের ক্ষেত্রেও আপনি এই যে আপনাকে একটা ছবিতে বুলডোজিং, এই যে ভাঙছে এইভাবে বুলডোজিং, আপনি যত কথাই বলেন আন্দোলনের যে গৌরবের দিকটা ছিল এই আন্দোলনের, সেই গৌরবের দিকটার মধ্যে একটা কালিমা হয়ে গেছে, একটা কালিমা, এই কালিমা উঠবে না বলে এটা কীরকম কথাটা হচ্ছে এরকম যে সরকারের পক্ষ থেকে সরাসরি যখন এই ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়, বুলডজ করার ক্ষেত্রে উৎসাহিত করা হয়, তাই না, তখন মবক্রেসি, যেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে উচ্ছৃঙ্খল জনতার শাসন, এবং যেটা কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সমান তালে চলছে। নোবডি কেয়ারস ল, কেউ না, সরকারও আইন ভঙ্গ করতেছে, ওনার আইন ভঙ্গ করতেছে। এই যে আমাদের শহীদ মিনার, আপনি জানেন শহীদ মিনারে আমরা মালা দিয়েছি সবাই, আমাদের হ্যাঁ প্রেসিডেন্ট আসেন, ওটার হোস্ট হচ্ছে কে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আপনারা ভালো করে জানেন যে যখন মারামারি হচ্ছিল তখন এই পরিষদের মাধ্যমে ইউনিভার্সিটিকে হোস্ট করে কর্তৃত্ব দেওয়া হয়, ইউনিভার্সিটি পরিচালনা করে, এবং সেখানে প্রথম ইউনিভার্সিটি দেয়, তারপরে অন্যান্য শাসকরা, প্রধান উপদেষ্টা, দূতাবাসের লোকজন, তাই না, বা প্রধানমন্ত্রী দেয়, প্রেসিডেন্ট দেয়। প্রথম এবার দেখলাম আমরা নর্মালি গেছি, আমরা ঠিক আগে গেছি, বলছে আগে যেতে হবে না এসএসএফ, ঠিক আছে, তো আগে গেছি আমরা, আসছি ওখান থেকে, ঠিক আছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী উপদেষ্টা দিয়ে চলে যাবে, তারপর আমরা দেবো। প্রেসিডেন্ট চলে যাওয়ার পর হঠাৎ পিন অফ সাইলেন্ট, নো মাইক, কিছুই না। আমি মনে করলাম কি কোনো অভ্যুত্থান হয়ে গেল নাকি দেশের মধ্যে, বিলিভ মি, কিছু হয়ে গেল নাকি দেশের মধ্যে, একদম কোনো সারা শব্দ নেই। আমি ডাক্তার মোস্তাক ডাক্তার আপনারা চেনেন, ওনাকে বললাম যে আপনার ওপেন করেন মোবাইলটা, ডাটা ওপেন করুন, উনি ওপেন করলো, তখন যেটা স্লোগান প্রেসিডেন্টের বিরুদ্ধে হচ্ছে বাইরে টাইরে এগুলো, হ্যাঁ ওইটাই শোনা গেল, বলে প্রেসিডেন্ট তো চলে গেছে। অনেকক্ষণ পর পোপা শব্দ করে প্রধান উপদেষ্টা গাড়ি ঢুকলো, উপদেষ্টা ঢুকলো অনেকক্ষণ পর, এবং এই যে তখন বললো মাইকে প্রধান উপদেষ্টা এখনই ঢুকতেছেন ইতি, উনি দিয়ে চলেন, এরপর আমরা গেলাম। আমি যেটা বলতে চাচ্ছি এই যে গ্যাপটা, এই যে এটা হওয়ার তো কোনো দরকার ছিল না। আপনারা দুজনেই কেন গেলেন? দুজনে যেতেন না, প্রেসিডেন্ট যেতেন না, উপদেষ্টা যেতেন না, যেতেই হবে। সৈন্য কে বলছে? এসএস সাহেব তো আসতো না, সৈন্য আসতো না তো। আমি বলছি যে এসএস সাহেব না আসো তো, এসএস সাহেব তো 8-9 বছর ক্ষমতা চালাইছে তো, তা যেতে হলে ওইটার যে প্রেসিডেন্ট সাহেব মালাটা দিচ্ছেন, এরপরে মালাটা ওখান থেকে সরাই ফেলছেন, কি জন্য সরাইলেন মালাটা? তাহলে দেওয়ালেন কেন? প্রেসিডেন্ট সাহেব, মহামান্য প্রেসিডেন্ট মালাটা দেওয়ার পরেই মালাটা সরিয়ে ফেললেন, তাহলে দেওয়ালেন কেন? কি জন্য দেওয়ালেন? এই প্রশ্নের উত্তর দেন জাতির কাছে। আমি বলছি সমস্ত জায়গায় একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে, এই পয়েন্টটাই উনি বলছেন ভালো করে, তাই না, আমি আর ডিটেলসে গেলাম না। তাই এই অবস্থার মধ্যে আমাদের উত্তরের জন্য, হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা ন্যাশনের ক্রাইসিস গেছে, সংকট গেছে, সেই সংকট আবার উত্তরিত হয়েছে। আমরা আশা করছি, আমরা এই জাতিটা, আমি মনে করছি এই জাতিটা আমরা প্লাবন দেখছি, ঘূর্ণিঝড় দেখছি, টর্নেডো, সাইক্লোন, অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, সমস্ত কিছু দেখা আমাদের হয়ে গেছে। আরও বড় কিছু দেখতে পারবে এই ন্যাশনটা, ফলে আমি ঘাবড়াই না। কিন্তু সেই বড় কিছু দেখার জন্য সবাইকে আমি বলছি যে, আমার ভাই রনি সহ আপনাদের সবাইকে, আমরা লেটাস্ট ওয়াইড আমরা শক্তি সমাজ অর্জন করি, হয়তো আরও বড় কিছু দেখতে হবে, কারণ এই মবক্রেসি চলতে পারে না দেশে, নো, ইট ক্যানট।
এখানে মূল ব্যাপার হলো যে আমার একটা প্রশ্ন আপনার কাছে ছিল, বাট আপনি ওনার আলোচনা ধরেও আলোচনা করতে পারেন, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে চাইব। মানে রাজনীতির যে পোর্টফোলিও এবং পোস্টগুলো রয়েছে, পদ পদবিগুলো রয়েছে, এখানে যারা থাকবেন তাদের 1 নম্বর যোগ্যতা হলো লিডারশিপ কোয়ালিটি, ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি। তারা জনগণের সঙ্গে ভাগাভাগি করে খাবেন, জনগণের রাজনীতি করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করবেন। একজন পলিটিশিয়ান সে যতই লেখাপড়া কম জানুক, যতই তাকে ঘৃণা করেন না কেন, সে তার একজন কর্মী, নেতা বা জনগণ ভোটারকে চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এর পেটে ভাত নেই, এর পকেটে টাকা আছে, আমি ওখান থেকে চাঁদা নিতে পারবো, আর আমার পকেট থেকে টাকা দিতে হবে। এই জিনিসটা রাজনীতিবিদরা বোঝেন। এখন এখানে যারা আছেন এদের কারোরই এই যোগ্যতাটা নেই, কোনো পলিটিক্যাল লিডারশিপ এদের, এই যে এখন যারা উপদেষ্টা মণ্ডলী ইনক্লুডিং প্রধান উপদেষ্টা তিনি সহ, তাদের এই পলিটিক্যাল লিডারশিপ নেই। 2 নম্বর হলো যে এদের কারোর জীবনে কোনো সংবেদনশীল কর্মকাণ্ড, মানবতার জন্য, আত্মমানবতার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে একেবারে মানুষের জন্য কর্মকাণ্ড করেছেন, যেটা রাজনীতিবিদরা করেন। দুপুরে খেতে বসছেন, অসহায় গ্রাম থেকে দরিদ্র মানুষ আসছে, তাকে নিয়ে খেতে বসছেন এক টেবিলে, বা গ্রাম থেকে একটা লোক আসছে, আত্মীয়, দরিদ্র আত্মীয়, তাকে বিছানার উপরে তিনি রেখে তিনি নিজে ফ্লোরিং করছেন, ছেলে মেয়েকে শিখিয়েছেন। আমি এদের আচার আচরণে, এরা সবাই নব্য অভিজাত, এদের কারো আচরণে ওই জিনিসটা আমার কাছে মনে হয় না যে এইরকম একটা মানবতামূলক ক্যারেক্টারিস্টিক্স তাদের রয়েছে। 3 নম্বরে যেটা হলো যে এদের কাউকেই দেখলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না দে কুড বি মাই লিডার। আমি যে একজনকে নেতা বানাবো, একজন নেতা মানে কি, সে মাথার তাজ, মাথার মুকুট, সবাই মাথায় করে ঘুরে, মানে রনি ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নেতা আছে, রনি ভাই, কোন সে নেতা, রনি ভাই। তো এই যে আমাকে যদি তো পছন্দ না হয়, পিছনে তো লোকজন এই কথা বলবে না, কিন্তু এদের সামনে নিয়ে আমি যে বলবো অমুকে আমার নেতা, হ্যাঁ, আসিফ ভাই, আসিফ ভাই, নজরুল ভাই, নজরুল ভাই, নজরুল ভাই জিন্দাবাদ, ইনুস ভাই, ইনুস ভাই জিন্দাবাদ, আমার এরকম মনে হয় না। এটা আমার ভুল হতে পারে বা কোনো হতে পারে। তা আমি যে এদের সামনে রেখে মাথার উপর বসিয়ে আমি এদেরকে কদমবুচি করব, এদেরকে স্লোগান দেব, এদের নেতা মানব, এরকম মনে হয় না। তো মনে না হওয়ার কারণে কি হলো, তারা কি করবে না করবে, তারা বোধহয় বুঝতে পেরেছে যে জনগণ তাদেরকে মনে করছেন, এই জন্য তাদের জনগণের প্রতি ভীষণ রাগ হয়ে গেছে। ভীষণ রাগ হয়ে তারা প্রথম দিকে যে সকল পাবলিক ওরিয়েন্টেড কর্মকাণ্ড করার চেষ্টা করেছিলেন, সেই জায়গা থেকে তারা ইউটার্ন করে ফেলেছেন। ইউটার্ন করে এখন তারা সেই কাজগুলো করছেন যেগুলো তারা আগে ভাবেননি। এমনি তারা ক্ষমতায় আসবেন এটা তো তাদের কখনোই চিন্তায় ছিল না। এবং আমরা অবাক হয়ে, আমরা তো ধরেন একেবারে 5ই আগস্ট পর্যন্ত, আমি 5ই আগস্ট 4ই আগস্ট এই চ্যানেল আইতে এসে অনুষ্ঠান করছি, সেই বিচারপতি মানিকের সাথে সেই বিখ্যাত অনুষ্ঠানগুলো, খুব ক্রিটিক্যাল মুভমেন্ট আমি ঘোরাফেরা করছি। এখন যারা ক্ষমতায় আছেন এদের কাউকে তো আমি রাজপথেও দেখিনি, কোথাও দেখিনি, এদের সাথে আমার কখনো কোনো বিষয় নিয়ে আলোচনাও হয়নি, টেলিফোনেও আলোচনা হয়নি। তো আমি বরং তাদের সাথে যদি ওই বিষয় নিয়ে আলোচনা করতে যেতাম, বোধহয় তারা দরজাই বন্ধ করতে দিতেন ভয়ে আর কি। তো সেই মানুষ সামহাও আল্লাহ তাদের প্রতি রহম করছেন, হয়তো স্বয়ং ফেরেশতা জিব্রাইল এসে তাদেরকে ওই জায়গার উপর বসাই দিয়েছেন। কিন্তু বসিয়ে দেওয়ার পর তো তাদের একটা প্ল্যান তারা নিঃসন্দেহ করেছে যে আমরা 90 ডেজে এই কাজগুলো করব বা 100 ডেজে এই কাজগুলো করব। এবং যখনই মানুষ কোনো একটা ভালো জায়গায় বসে, তার মধ্যে প্রকৃতিগতভাবে অনেক ভালো চিন্তাগুলো আসে। তো তারা ক্ষমতায় বসার পরে সবাই যে ভালো চিন্তাগুলো করেছিলেন, অ্যাট দিস মোমেন্ট, এই 5 মাস 6 মাস পরে তারা সেই ভালো চিন্তা থেকে সরে গেছেন। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে তারা পরিণতির কথা ভাবছেন, যে ক্ষমতা ছেড়ে দিলে আমাদের কি হবে, আমরা কোথায় যাব। শেখ হাসিনা তো দিল্লিতে চলে গেছে, তাকে পাঠানোর জন্য প্লেন ছিল, আবার ওখান থেকে দিল্লি থেকে আলাদা প্লেনে এসে তাকে রাজকীয় মেহমান হিসেবে নিয়ে গেছে। আমি যাব কই, আমি খাবো কি, কী করবো কি, এই ধরনের চিন্তা তো মানুষের অনেক রকম চিন্তা ভাবনা আসে। তাদের বোধ হয় সেই রকম কোনো চিন্তা ভাবনা আসলেও আসতে পারে, আমার কাছে যেটা মনে হচ্ছে। ফলে কি হচ্ছে দেখুন, যে তারা বন্ধু নির্বাচনে, এই সময়ের মধ্যে বন্ধু নির্বাচনে তারা বেশ কয়েকবার ট্র্যাক চেঞ্জ করেছে। প্রথমে এসে দেখলাম জামাতের সাথে তাদের খুব খাতির, এখন আমার কাছে মনে হচ্ছে না যে তাদের অত খাতির আছে। প্রথম দিকে মনে হলো যে বিএনপির সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে বিএনপিকে তারা অ্যাভয়েড করতে চাচ্ছে। তারপরে অনেক ছোট ছোট যে রাজনৈতিক দলগুলোকে
তারা প্রথমে গণনায় আনতে চায়নি, এরা সারা জীবন ডিজিএফআই থেকে পয়সা নিয়ে এই আমরা এগুলোকে ঝুরা চিংড়ি বলি, ডিজিএফআই থেকে এনএসআই থেকে টাকা নিয়ে প্রেস ক্লাবের সামনে দুটো গালি দেয়, এটা লাভ দেয়, 4-5 জন লোক নেয়, এরা তারপরে এরাই নেতা, বিরাট নেতা, মানে নেতা হলো 4 জন আর কর্মী এরা সব ভাড়া খাটে, সব দলের ভাড়া খাটে। তো এই সমস্ত ঝুরা পার্টির প্রতি এদের আকর্ষণ ছিল না প্রথম দিকে, কিন্তু এখন দেখি যে মাই গড, এদেরকেও তারা যে পাল্লায় মাপে, আর মির্জা ফখরুল সাহেব বিএনপিকেও তারা একই পাল্লায় মাপছে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস গেম, এবং যখনই এরকম ঘটনা ঘটে তখনই হয় কি, পিছনে কলকাঠি কোনো তৃতীয় পক্ষ নাড়ে, এবং এখন তাদের কথা, কখনো কেউ কথা বলছেন, আগে যেমন দেখা গেল কয়েকজন উপদেষ্টা চমৎকারভাবে কথা বলতেন, সামনে এসে কথা বলতেন, আমরা আশ্বস্ত হতাম, এবং তারা এর আগেও ভালো ভালো কথা বলতেন। এখন দেখা যাচ্ছে সকলের মুখে যেন বজ্রপাত হয়েছে, তারা কেউ আর কথা বলতে চাচ্ছেন না। তারপরে অনেকে নিজের চোখ মানে লুকিয়ে রাখার জন্য অনেকে এখন সানগ্লাস পরছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছেন। এই দৃশ্য আমরা প্রথমে দেখিনি, দে আর ভেরি ফ্র্যাঙ্ক, কিন্তু এখন তারা সানগ্লাস পরে ঘোরাফেরা করছেন। তারপরে তারা তাদের কারো কারো চেহারা খুব বেশি সুন্দর হয়ে গেছে, মোটাসোটা হয়ে গেছে, কারো কারো চেহারা খুব চিকন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ইট মিনস ইন্টারনালি তাদের মধ্যে ক্ষমতার যে কেন্দ্রগুলো আছে, এখানে আমরা যেগুলো বাইরে থেকে বলতে পারছি না, সেই কেন্দ্রের সাথে যাদের যোগাযোগ ভালো হচ্ছে, তাদের শরীর স্বাস্থ্য ভালো, মাশাল্লাহ, গায়ের রং ফর্সা হয়ে গেছে, একটু মেদ ভুঁড়ি বেড়ে গেছে। আবার যাদেরকে বলা হচ্ছে কাল পরশু তুমি চলে যেতে পারো, বা তোমার এই সমস্যার দ্বারা ভয় পাচ্ছেন, তাদের অনেকের চুল উঠে গেছে, মুখের চামড়া যেমন নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে সিমটমগুলো দেখতে পাচ্ছি, তাতে করে কি হচ্ছে যে সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে গতি না বেড়ে বরং এটা উল্টো স্রোতে চলছে। আপনি চিন্তা করুন যে এই সময়টিতে হঠাৎ করে এই ডিসিদেরকে বাদ দেওয়া হলো, তো আপনি ডিসির পরে আসবে এসপি, সঙ্গত কারণে এসপি আসবে, তো এখন 64 জন ডিসি, 64 জন এসপি যদি একটি নির্বাচনে হন, তাহলে 14 সনের নির্বাচনে, 18 সনের নির্বাচন, 3টে নির্বাচনে কতজন কর্মকর্তা হবেন? কিন্তু ক্রিমিনাল মূলত ডিসিএসপির চাইতে নির্বাচনের সময় ওসি এবং টিওনো, এরা হলো বদমাইশ, ভীষণ রকম বদমাইশি করে, এবং যত অপকর্মগুলো, ফিল্ডের অপকর্মগুলো এসপি সাহেব করান হলো ওসিকে দিয়ে। তো এই ঘটনার পরে আপনি আবার ওসিকে বাদ দেওয়ার আপনার জন্য একটা দাবি উঠবে। এসপিরা যখন যাবে তখন বলবে, আমাদের তো 2018 সনের রাতের ভোটের নির্বাচনে সারা বাংলাদেশে প্রচার হয়ে গেছে যে প্রতিটা ওসিকে এই অপকর্ম করার জন্য 3 কোটি করে টাকা দেওয়া হয়েছে। এবং আমি আপনারই টকশোতে বলেছি যে আমি যা জীবনে কখনো দেখিনি যে ওসির কথা মতো সেনাবাহিনীর মেজর লেফট রাইট করেছে 2018 সনের নির্বাচনে। তারা প্রথমে এসে খুব আমার সাথে দেখা করলো, ওই নির্বাচনের সময় আপনি নিজেও প্রার্থী ছিলেন, দেখা করলো, বললো যে আপনার লোকজন কই, পোস্টারি করেন, তারপর শেষে মিছিল করেন, মিটিং করেন। ও মাই গড, আমি মিছিল করার পরে দেখি যে এমন পিটনি দিল আমার লোকজনকে। তারপরে আমি সেই লোকটা টেলিফোন করলাম, আর খুঁজে পাওয়া যায় না। পরে দেখলাম যে তারা যেখানে ক্যাম্প করেছে গলাচিপা হাই স্কুল মাঠে, সেই ক্যাম্পে ওসি সাহেব প্রতিদিন 2-3টা ছাগল পাঠাই দেন যেন তারা খাওয়া দাওয়া করে আরামায়েশ করতে পারে। এইরকম দৃশ্য আমরা কখনো দেখিনি। তা আপনি যখন এসপি সাহেবকে টানবেন তা ওসিকে টানতে হবে। ওসি যখন টানবে তখন সে বলবে যে আমি ওই মেজরকে এত টাকা দিয়েছি, 3 কোটি টাকা তো আমি একা খাইনি। হ্যাঁ, টিউনো সাহেব বলবে যে আমি এত টাকা খেয়েছি। তাহলে আপনি চিন্তা করেন যে একটার সাথে একটার ইন্টার কানেক্টিভিটি, অরাজকতা কোথায় গিয়ে এটা গিয়ে দাঁড়াচ্ছে, এবং সেই দিকেই কিন্তু এগুচ্ছে। এখন বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে। আমার কাছে তো মনে হচ্ছে যে আর কয়েকদিন, এখন যদি স্থানীয় যে কোনো নির্বাচন ডাকে, যে প্রার্থী তারা সরকারের হাতে পায়ে ধরবে যে আব্বা গো মা গো নির্বাচন করতে চাই না, তাড়াতাড়ি নির্বাচন বাতিল করেন। এর কারণ হলো আপনি এখন যেখানে এতটা মব জাস্টিস হচ্ছে, সেখানে যদি 5 জন প্রার্থী থাকে, যার হাতে ক্ষমতা যে এলাকায়, সেই সেখানে মব জাস্টিস করবে। ফলে অন্য 4 জন প্রার্থী তার জীবন নিয়ে টানাটানি, তার ঘর বাড়ি, কর্মী সমর্থকদের বাড়ি তছনছ হয়ে যাবে। তো 300 আসনে যদি জাতীয় নির্বাচন হয়, তো স্থানীয় নির্বাচন হয়ে যাবে প্রায় 7000 আসনে। তো 7000টি পয়েন্টে আইন শৃঙ্খলা মানে কোন পর্যায়ে চলে যাবে, এটা এই বর্তমান যারা আছে ওনারা এটা কল্পনাই করতে পারেন। শুনুন, গ্রামীণ ব্যাংক চালানো ইজ ভেরি ইজি। গ্রামের গরিব মানুষ, তাদেরকে 2000 টাকা, আমি নিজে দেখছি 81-82 সনে 2000 টাকা দিবেন, দেওয়ার আগে 1 মাস আগ পর্যন্ত তাদেরকে লেফট রাইট করিয়েছে। মহিলারা লেফট রাইট করে, ছেলেরা লেফট রাইট করে। আমি বললাম কী ব্যাপার, এরকম লেফট রাইট তো আমরা দেখি নাই। মহিলারা লেফট রাইট করে, আবার শরম পায়, হাসে। তো বলে যে আমরা গ্রামীণ ব্যাংক থেকে টাকা পাবো।
এক একজন ম্যানেজারকে 1200-1300 টাকা করে এই MA পাস জগন্নাথ থেকে পাস করছে, ওই আমলে 81-82 সনে 1100-1200-800-900 টাকা দিয়ে একটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ভাড়া করে এরকম 2000 টাকা করে লোন দিয়ে আবার সেই লোন প্রতি সপ্তাহে 30 টাকা করে 40 টাকা করে ফেরত দিতে হবে, দিতে না পারলে পুকুরে লাভ দিয়ে ঝাঁপ দিতে হইতো। অনেক জায়গায় অনেক এই লোন পরিশোধ নিয়ে ঘটনা ঘটছে। এটা যত সহজ একটা চেয়ারম্যান ইলেকশন করা, একটা উপজেলা নির্বাচন করা, একটা MP নির্বাচন করা এত সহজ নয়, এটা খুবই কঠিন একটা কাজ। তো যার জন্য সেই কাজের জন্য যে পরিবেশ দরকার, প্রতিবেশ দরকার, যা কিছু দরকার, এরকম যদি 1000টা উপকরণ ধরেন, একটা নির্বাচন করার জন্য আপনাকে 1000টি উপকরণ দরকার। এই 1000টি উপকরণের একটি উপকরণ এখনও সরকারের পক্ষে নেই, নির্বাচন করার পক্ষে নেই, এবং এই নির্বাচন করা সম্ভবই না, অসম্ভব বিষয়। এই হলো আমার বক্তব্য। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে মিস্টার নাজমুল হক প্রধান, সরকারকে নিরপেক্ষ, এটা যেমন একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা রনি উল্লেখ করলেন যে এই সরকারের আসলে সক্ষমতাই আছে কিনা একটা ভালো নির্বাচন করবার, যেটা সবার দাবি। একটা বিষয় তো খুব পরিষ্কার, সরকার একটা দলকে পৃষ্ঠপোষকতা করতেছেন এবং এটা করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন লজিক তুলে ধরা হচ্ছে অতীতের। তার মানে সরকারটা তো আর নির্বাচন করার জন্য ওইভাবে পাবলিকের কাছে আস্থা পাওয়া যাবে না, কারণ পাবলিক বুঝে গেছে যে এই সরকারটা দল করতে যাচ্ছেন, সেই দল করে তারপর নির্বাচন করতে যাচ্ছেন। এই সেন্সটা পাবলিক আসার কারণে আমার ধারণা, আমাদের যাদের এলাকা, সেখানে আমিও এলাকায় যাই, উনিও এলাকায় যান, এবং পাবলিক মনে করে যে ইউনিসেফের পক্ষে নির্বাচন করা সম্ভব না। আমাকেই বলছে, কী বলবেন আপনি ভোট করেন, উনি ভোট করতে পারবেন না। তো তাহলে কী হলো, ভোট করতে পারবে না উনি। এরপরে কীভাবে বলেন না, তাহলে এই যে অবস্থাটা পাবলিকের, এই আস্থাটা কীভাবে নিয়ে আসবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলার বাহিনীর তাদেরকে অপারেশন, তাদেরকে ম্যানেজমেন্ট করার প্রশ্নে সরকার এখনও কোনো পরিষ্কার কোনো পদক্ষেপ নিতে পারেনি, পিস নাই। আমি তো 18 সালের ভোটে আমি ভোট দেওয়ার জন্য গেছিলাম, আসলে এমনভাবে করছে উনি বলছেন, তো আমি একটা ঘটনা বলি, এটা একটা ভিন্ন ধরনের। যেদিন প্রচারণা ছিল আমি সেদিন গেলাম, বিকজ আমার বাড়ির সঙ্গে যে প্রাইমারি স্কুল বুঝছেন না, সেখানটায়, এটা আমাদেরই দেওয়া, ওইখানটায় সেন্টার হয়েছে ফর দি ফার্স্ট টাইম। তো ফলে আমি মনে করলাম যাইবার না, লোকজন মানা করবে, যে আমি গেলাম। পরের দিন থেকে প্রচারণা বন্ধ। তা আমি এমপির কার্যক্রম তো বাড়ি থেকে করতাম, তো আশেপাশের লোকজন আসছে, 30-40 জন আসছে। হঠাৎ করে দেখি যে একটা বিএনপির লোককে পেটাচ্ছে কিছু ছিল, তো বিএনপি লোকটাকে চিনা, আশেপাশে বাড়িতে ঢুকছে, পিছন থেকে ওরা আসছে, ওই পিটাচ্ছিস কেন তোর, ডাক তারা এখানটা কেন পিটাচ্ছিস তোরা, ফাজিল কোথাকার, কালকে মরবি, একদিন লাশ কাঁদে নিবি, পিটাচ্ছিস কেন, খুব গালাগালি করছে, যা তো ওরা চলে গেছে। এবং খুব রাফলি আমি করছি যে ভোট যারা ইচ্ছা তারা দিবে, এবার ভোটের জন্য কিছু না। উইদিন 1.5 ঘন্টার মধ্যে ওখানে একটা গাড়ি চলে গেলে বুঝলাম যে কর্তা ব্যক্তি, গোয়েন্দা সংস্থা। আমি বুঝার শেষ, গাড়ি দেখে, চেহারা দেখে বুঝার শেষ। 30-35 লোক বসা, তো ওরা আইসা যখন স্যার সালাম আলাইকুম, আমার খোলানটা বড়ো গাড়িতে, তখন আমি মনে করলাম বুঝছি যে যা বুঝছি তাই। তো ওরা বসে আমার লেকচার শুনতেছে এরকম যে ভোট এটা সবার অংশগ্রহণ, তো আমিও আসছি ভোটটা দেওয়ার জন্য, আমার ভোট কাকে দেবো আমি বলবো না, তোমরাও তাকে ইচ্ছে তাকে ভোট দিচ্ছেন। শোনার 30 মিনিট পরে আমি উঠতেছি না, আমি তো বুঝছি, আমি জিজ্ঞাসা করছি না কে আপনারা, আমি তো বুঝছি যে কারা। তো বলছে স্যার একটু কথা বলবো 1 মিনিট। তো ওইরকম গাড়িটাকে দেখে ভিতরে আমার ছোট পরিবার থেকে, ছোটো ভাইয়ের বউ আছে, একটা ভাই থাকে, তো ওর আবার একটু সময় টমায় কী করছে, তো স্যার একটু কথা বলবো। তো আমি উঠলাম, ওইটা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে বললো স্যার একটা কথা বলতে চাচ্ছি আপনার, ভিতরে বসার জায়গা আছে, বসছিলাম, এই মধ্যে সময় টমে দিচ্ছে, বলেন। স্যার আপনি এলাকা থেকে চলে যান, আপনি কে, বলে আমি অমুক গোয়েন্দা সংস্থার অমুক। বলে আপনি কে, সে নিচের পদের, বড় পদের নিচের পদের, বাড়ি কোথায়, একদম বললো বউ একদম গোপালগঞ্জ, বুঝছেন না, ফরিদপুর বললো। তাহলে আপনার এই সাহসটা কোথায় পেলেন, আমাকে বলে আপনি চলে যান, টিল আই এম এমপি। হ্যাঁ আপনি স্যার কি উপরের আদেশ, স্যার কী করবো স্যার, আমি নাস্তাটা খাইছেন, আই এম নট লিভিং, চাটা খেয়ে চলে যান। চলে গেছে। ঘন্টা 1.5 পরে এসপি ফোন করছে, গিয়াসউদ্দিন তার নাম, মুক্তিযুদ্ধের সময় দাবি করতো, ফোন করছে আমার, হ্যাঁ আপনাকে আমি চিনি ইউনিভার্সিটিতে, তখন আপনার নেতা, আমি জাস্ট ভর্তি হয়েছি, পার্সোনাল পরিচিত না, এই সে মুক্ত মুখ, আপনার নামে কমপ্লেন আসতেছে। আমি কী কমপ্লেন আসতেছে, হয় আপনি বিএনপি, আমি তোমার করলাম, আমি তাম করে বললাম, আমার তো ভোট দেওয়ার রাইট আছে, আমি কোথাও যাইনি, আমার কাকু ভোট করার পক্ষে কথা বলার রাইট আছে, তাই না, তো কই আমি সেটা বাধ্যমান করে আমি চাচ্ছি না, ফোন কেটে দিয়েছিলাম। ওই দিনটা পার হয়েছে, কেটে দিয়েছি। পরের দিন বিকালে 2-3টার দিকে ডিসি ফোন, নতুন ডিসি গেছে, মহিলা ডিসি ফোন করছে, ফোন ডিসি নাম্বার, হ্যাঁ আপনার কমপ্লেন আসতেছে, আপনি এলাকার থেকে একটু চলে যান। আমি 5 বছরে আমি কখনো সার্কিট হাউস ব্যবহার করি, কারণ সার্কিট হাউস আমি আগেই থাকতে ব্যবহার করি নাই। তো এবার আপনি আমাকে ভিভিআইপির যে রুমটা আছে ওই রুমটা অ্যালট করুন, আমি আসতেছি, ওইখানে থাকবো আমি।
বললেন না ওটা তো আর্মির তো আমার তো হোয়াই সাজেস্ট মি টু গো। তো আমি তো কথা বললাম দেখি আবার এসপি কয় আপনি বুঝের লোক, আপনাকে বুঝার কিছু নেই, আমার বুঝতেছেন তো অবস্থাটা, একটু হুমকি আর কি। হ্যাঁ না ফোনটা কেটে দিচ্ছি, কেটে চিন্তা করলাম আমি বিভিন্ন নিশ্চয় বললাম খবর নিচ্ছে কোথায় কারে, খবর নেওয়াটার পরে আমি বললাম না আমি যাবো না, পাড়ার লোকজন আমার বাসায় আসতেছে কী করবো, আমি আসি। ওরা ওরা জেনে ফেলছে যে আমাকে এলাকা ছাড়ার জন্য প্রেশার করতেছে। আমি রাত 10টায় লাস্ট ট্রেন আছে, আমি রাত 8টায় সিদ্ধান্ত নিলাম যে আমাকে চলে যেতে হবে, কারণ ধরে আমাকে নিয়ে বসে বেইজ্জতি করবে, এটা তো টাকা পাইছে, আমি খবর দিয়ে টাকা মাল পাইছে, এরা যে বললো বিরাট হিউজ অ্যামাউন্ট টাকা দিচ্ছে, কথা বুঝছেন। তো তারপরে আমি 9টার সময় বেরিয়ে বুঝছেন না 2টা পয়েন্ট ব্যবহার করে আমি লাস্টের ট্রেনে উঠে চলে গেছি। আমি যখন উঠি তখন আমার একটা ফোন লিখিত নাম্বারটা আমাকে সেভ করে DA1, স্যার আপনি চলে গেলেন? বলে হ্যাঁ আমি তো চলে গেলাম, থাকলেই পারতেন স্যার। আমি এরপরে 1.5 মাস পরে গিয়ে ওই DA1-এর কাছে গেছি, অফিসে গেছি। আমি আপনি ফোন করছিলেন কেন আমাকে এদিন? কয়েছে আমি তো করিনি, আমি নাম্বারটা কার? কয়েছে এটা আমার নাম্বার। আপনি ফোন কে করছিল আপনার ফোন থেকে? চুপ করে আর কথা বলো না। স্যার 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 কপি খেয়ে যাই হোক। আমি এত অস্বাভাবিক একটা পরিবেশ ছিল সেই জায়গায়। আমি এই বাংলাদেশের নির্বাচনের মানে রাজনীতির ইতিহাসে এই ঘটনাটা আমি তখন 1.5 মাস পরেই কিন্তু আমি 2টা টক শোতে বলছি। আমাকে অনেক বলছে যে আপনি এটা বললেন, আমি বলবো এটা প্রয়োজন যেখানটা পাবো সুযোগ পাবো বলবো। আমি 2 জায়গায় বলছি 1.5 মাস পরেই। ঘটনা হচ্ছে আসলে একটা অস্বাভাবিক পরিবেশ ছিল, এবং সেই অস্বাভাবিক পরিবেশের মধ্যে এখন এটাকে সর্ট আউট করে একটা ভালো নির্বাচন বের করার প্রথম দায়িত্ব হচ্ছে সরকারের, কথা বুঝছেন না? দল করবে টল করবে তো পরের বিষয়। আর রাজনীতি এমন একটা জিনিস, যে বললাম অসুখ, ক্ষমতা এমন একটা অসুখ, তাই না? ক্ষমতায় গিয়ে ঘাড় মোটা হয়, পাশা মোটা হয়, চোখে ঠুলি পড়ে, তাই না? এটি হচ্ছে ক্ষমতার ধর্ম। ফলে সেই ক্ষমতায় কোনো পরীক্ষিত লোক না, যাদেরকে আজকে আমরা বিদায় করছি, এরাও তো রাজনীতির প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে। ফলে এইভাবে বললে পাবলিকের কাছে বিশ্বস্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমি যেটা বলতে চাচ্ছি, ফলে বর্তমান সরকারের লিমিটেশনটা সরকারের বোঝা উচিত। ফলে সেই জায়গায় পাবলিকের আস্থাটাও, সরকারের সংস্থা নাই, সংস্থা দিয়ে রিপোর্ট নেন না, সরকার কীভাবে দেখতেছে, পাবলিক সরকারকে কীভাবে দেখতেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সত্যি সত্যি এই দেশকে সেভ করতে চাই, তাই না, তাহলে এটা সমন্বিত, এটা কীভাবে করব, এটা যেন গোল টেবিল হইতে পারে, ডায়ালগ হইতে পারে, নট ফর যে আমি কী করব এই সংস্কার করে, এটা না যে হাউ এই যে আমরা একটা এর মধ্যে পড়ে গেছি, গহ্বরের মধ্যে বা পড়ে যাচ্ছি, সেখান থেকে আমরা কীভাবে উদ্ধার হবে। ভালো বন্ধু, সব মিলিয়ে আপনি কবে নির্বাচন দেখেন আসলে বাংলাদেশে? পরবর্তী শুনেন, পরবর্তী নির্বাচনটা এই বছরের মধ্যেই হওয়া উচিত মনে করি। নির্বাচন তো উচিত, অনিশ্চিতের প্রশ্ন, আপনি দেখেন কবে আসলে? কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে কিন্তু এই সরকারের তো আমি এখনো প্রপার পজিটিভ কোনো ফিলিংস দেখছি, যদিও নির্বাচন কমিশন বলছেন যে আমরা নির্বাচন রেডি, কারণ তাদের সেই রকম তারা ইতিমধ্যে ভোটার তালিকা তো হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। আমার ধারণা সরকারের দৃষ্টিভঙ্গিটা স্বচ্ছ পরিষ্কার করে দেওয়া উচিত। এখন বিচার প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেছে, অর্থনৈতিক যে বিদেশে অর্থ পাচার বা যাদের এগুলো শুরু হয়ে গেছে। ফলে সেপ্টেম্বর অক্টোবর মধ্যে যে বিচার প্রক্রিয়া যদি সমাপ্ত হয় প্রাথমিক ধাপে, তাহলে সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচনের শিডিউলটা ঘোষণা হতে পারে। কিন্তু সরকার এখন থেকে যদি বলে যে আমরা এর মধ্যে নির্বাচনটা করবো ডেফিনেটলি যদি বলে, আমার ধারণা তাহলে পাবলিকের এখন যে অসহিষ্ণুতাটা আছে, তারা এটা করবে যে না একটা নির্বাচিত গভর্নমেন্ট আসবে, ফলে আমাকে এই জায়গায় ওই জায়গায় এসব করে লাভ নেই, আমাকে একটা নিয়মের মধ্যে যেতে হবে। এখন পাবলিক মনে করছে যে আনরুলি হয়ে যাচ্ছে না, পাবলিক মনে করছে যে এইটা তো মগের মূল্য, তাই না, আমার ক্ষমতা যার তারই, কিসের কি, এই ধারণাটা পরিবর্তিত। গোলাম আলা রনি, আপনি কি দেখেন আমার নিকট ভবিষ্যতে, দূর ভবিষ্যতে? প্রথমত আমার কাছে মনে হচ্ছে সিক্স সেন্স বলছে, আল্লাহ মাফ করুক আমার এই সিক্স সেন্স মিথ্যা হোক। 2025 সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। 26 সনও আমি দেখছি না। 27 সনে হলেও হতে পারে, নাও হতে পারে। 28 সনের মধ্যে গিয়ে নির্বাচন হবে, এটা আমার সিক্স সেন্স বলছে। 2 নম্বর হলো যে এই 26-27 সনে এর মধ্যে প্রথম যে কাজটি হলো খেলোয়াড়ের এই সেট পরিবর্তন করতে হবে। এইরকম সেট যদি থাকে, কিয়ামত পর্যন্ত একটা নির্বাচন সুষ্ঠুভাবে, মানে জাতীয় নির্বাচন তো দূরের কথা, স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়। আপনি ধরেন 4টি ভাগে বা 5টি ভাগে যখন নির্বাচন করবে, দেখবেন যে কি পরিমাণ রক্তারক্তি এবং কি পরিমাণ ঘটনা সেখানে ঘটে। এবং তারা যে হিসাবগুলো করছে, একটা বোঝার চেষ্টা করে, একটা গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে এরা চলতেছে, এই দল গঠন, তারপর শেষে নির্বাচন করা। এখন এখানে সাধারণত ফিল্ড লেভেলে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, হাইয়েস্ট কর্নেল লেভেলের কর্মকর্তারা কাজ করেন। বিশ্বাস করেন কর্নেল লেভেলের যারা এখন এই জায়গা, আগে এরশাদ জামানাতে যারা কর্নেল টর্নেল হতেন এদের একটা বয়স ছিল, কিন্তু এখন একেবারে তরুণ যারা আছে তারা কর্নেল লেভেলের বা মানে এসপি যারা হন বা ডিআই
ডিআইজিদের দেখলে খুব বাচ্চা বাচ্চা মনে হয়, আগে কিন্তু ডিআইজিদের এরকম মনে হতো না। এখন এরা করে কি, এরা তাদের কি বুদ্ধি দেয় বা তাদের উপর প্রভাব বিস্তার করে যাদেরকে মনে করে তাদের সে বেকুব। আমি জীবনে দেখলাম যে গোয়েন্দা সংস্থাদের সাথে সাধারণত দুর্বল ব্যক্তিত্বের, অসৎ চরিত্র এবং ব্যক্তিত্বহীন মানুষের সম্পর্ক হয়। আদারওয়াইজ কোনো মানে মানে যে এরকম গোয়েন্দা সংস্থার লোক, এরকম আমি কোনোদিন বদরুদ্দিন ওমরের মতো লোকের সাথে টেলিফোন করতে সাহস পেয়েছি আমার কাছে মনে হয় না, বা কোনোদিন সে হুমায়ুন আজাদের বাসার সামনেতে যেতে সাহস পেয়েছে কোনো গোয়েন্দা সংস্থার লোক। আই ডু নট ফিল সো। তারা খুঁজে খুঁজে মানে ভীতু, তারপরে সে লোভী, তারপরে শেষে যার উপর কাঁঠাল ভাঙা যাবে এবং যাকে দিয়ে যে কোনো কাজ করা যাবে, এই ধরনের লোক খুঁজে। তো কাজেই এখন যে জিনিসগুলো হচ্ছে, অর্থাৎ দল গঠন করা, তারপরে একটা স্থানীয় নির্বাচন আগে করা, তারপরে অতীতে এই যে স্থানীয় নির্বাচনের মূল থিমটাকে, এটা তো সবাই বুঝে যে আগে স্থানীয় নির্বাচন এরশাদ সাহেব করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, তারা করেই হানা ভোটের মাধ্যমে এদের মাধ্যমে একটা দল সৃষ্টি করে তারপর নিজেদের একটা ফান্ডামেন্টাল রাইটস তৈরি করেছে, তারপরে তারা সেই কাজ করেছে। কিন্তু এই যে যারা এই অতীতের দুটো উদাহরণ, অর্থাৎ জিয়াউর রহমান এবং এরশাদ সাহেবের যে স্থানীয় সরকার নির্বাচন আগে করা, জাতীয় নির্বাচনের আগে, তারপরে পার্লামেন্টকে দুর্বল করা, তো তখনকার প্রেক্ষাপট এখানকার প্রেক্ষাপট আকাশ পাতাল ডিফারেন্স। তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, তখন পার্লামেন্টে ছিল না। 2 নম্বর হলো যে তখন মানুষের যে অভাব, অভিযোগ, চাহিদা থেকে শুরু করে তাদের যে কনসাসনেস, এটা অ্যাবসলিউটলি তখনকার জাতীয় আন্তর্জাতিক বাস্তবতার মধ্যে। আপনি দেখেন এক ডোনাল্ড ট্রাম্প এখন কি বলছে, 350 কোটি টাকা কারে কি দিচ্ছে। এখন বাংলাদেশ এটা নিয়ে অস্থির যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে মানে মার্কিন 350 কোটি টাকা এনে কোন এনজিও কারে কারে দিল। এখন ও ডোনাল্ড ট্রাম্প যে পাগল, শুধু হুট করে 2-1 নাম বলে ফেলে। আপনি চিন্তা করেন, কিন্তু বলেছে কিন্তু 2 জনের একটা প্রতিষ্ঠান, ওই তো 2 জনের একটা প্রতিষ্ঠান, সে দুষ্টামি করিয়ে বললো যে অমুক অমুক অমুক, এমনি দুষ্ট আছে, দুষ্ট করে ধরেন ওনার নাম বলে ফেললো। ওনার বাসার সামনে সকালবেলা দেখবেন 100টা বুলডোজারে হাজির, সঙ্গে সঙ্গে 100টা বুলডোজার। নাজমুল হক প্রধান বা গোলাম মোল্লা রনি সেখানে টাকা নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে আমি সকালবেলা দেখবেন বাসায় 100টা বুলডোজার আমার বাসার সামনে। দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি। তো এই অবস্থাতে যে নির্বাচন, সেই নির্বাচন বা যা কিছু আছে, এটা হবে না, এটা হবে না। ফলে আল্লাহ এদেরকে বোধোদয় দেখ, এখন যারা আছেন তাদেরকে বোধোদয় দেখ, এবং এটা রাউন্ড টেবিলের মাধ্যমে, গোল টেবিলের মাধ্যমে একটা আলাপ আলোচনা করে এখান থেকে আমরা কি করে বের হয়ে সত্যিকার অর্থে দ্রুত একটা নির্বাচন করার জন্য আমাদের এই সমাজে আর কারা কারা আছেন। এখন এখানে ইউনূস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আছে, উনি থাকতে পারেন অ্যাজ এ ইনস্টিটিউশনাল প্রধান হিসেবে, তিনি থাকতে পারেন, কিন্তু উনি তো কোনো কাজ করবেন না। কাজ যারা করবেন সেই জায়গাগুলোতে ইমিডিয়েটলি অ্যাজ আর্লি পসিবল, এটা যদি 24 ঘন্টার মধ্যে সংস্কার এত আলোচনা হলো, এটা কিছু আপনি সংস্কার যারা হচ্ছে এটা কিছুই হবে না, এটা অশ্বডিম্ব। মানে প্রথমত তারা যে সংস্কারগুলো করেছেন বা লিখেছেন, ইটস লুক গুড, সাউন্ডস গুড, বাট এর একটা সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব নয়। পার্লামেন্টারি কমিটির আমি ওটা দেখেছি, নির্বাচনের ওটা দেখে সব কিছু একেবারেই অ্যাবসলিউট সম্ভব নয়। 2 নম্বর হলো যে মানুষগুলো করেছেন বাই নেম, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, জানি, তাদের অনেকের সাথে সম্পর্ক আছে। মূলত যে বিষয়ে তারা কাজ করেছেন ওই বিষয়টা ইমপ্লিমেন্টেড লেভেলে গিয়ে, মানে বাস্তবায়নের লেভেলে গিয়ে কীভাবে অ্যাক্ট করে, এরকম কোনো উদাহরণ তাদের কাছে আমেরিকারও নেই, বাংলাদেশেরও নেই। তারা কিছু কিছু ক্ষেত্রে আমেরিকার কপি করার চেষ্টা করেছে, কিছু কিছু ক্ষেত্রে ভারতকে কপি করার চেষ্টা করেছে, কিন্তু ওটার যে বাস্তব রূপ এটা হয়নি। ফলে ওখানে শুধুমাত্র টাকা গেছে, সময় গেছে, এবং ওটা নিয়ে কোনো কাজ হবে না, কিছুই হবে না। আর এটা হলো কি, যখন পার্লামেন্ট গঠন হয়ে যাবে, পার্লামেন্ট গঠন হওয়ার পর যারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল থাকবে ওটা তাদের হাতে, তারা হাতে। বরং এই সময়টিতে রাজনীতি খুবই প্রতিহিংসা পরায়ণ, রাজনীতিতে কেউ কাউকে ক্ষমা করে না। একটা আশ্চর্য ব্যাপার, কিন্তু এখানে যুদ্ধের ময়দানে অনেকে ক্ষমা করে, কিন্তু রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেয় না। আগামীতে যারা ক্ষমতায় আসবে এই সময়টিতে তারা যতটুকু নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে, তা কড়াই গণ্ডায় সুদে আসলে এগুলো সব আদায় করে ছাড়বে। আপনি এটি লিখে রাখেন। তো এটাই হবে বাংলাদেশের নিয়তি। কাজে এই যে সংস্কার বলেন, যা কিছু বলেন, ওনারা যদি কেউ যত দ্রুত, মানে তারা যে জিনিসটা পারছেন না এটা যদি তারা বুঝতে পারেন, এটা আমি মনে করব যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত। জিলু ভাই, আপনার মনে আছে, আপনাকে সাক্ষেপ করে বলি, 2014 সালে নির্বাচনটা হলো না, নির্বাচনের 7-8 দিন পরে আমি ওটা নিয়ে লিখছি, আমি টক শোতে আসলাম, এসে আমি বললাম যে দেখেন এই নির্বাচনের ফলাফলটা হলো এমন যে আজকে যদি শেখ হাসিনার পতন হয় তার ক্ষয়ক্ষতি কম হবে,
আর এটা যদি 10 বছর পরে হয়, এই টেবিলে বসে বসে 10 বছর পরে হয়, সে এত উপরে থেকে পড়বে যে তার আলু ভর্তা হয়ে যাবে, তার কিছু থাকবে না 2014 সনে নির্বাচনের পর। এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক পাওয়া যাবে না, হয়তো আমাকে ভাড়া করে নেওয়া লাগতে পারে। আপনি চিন্তা করতে পারেন 2014 সনে এই কথাগুলো বলছি। ফলে আজ আবার এই অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে দ্বারা হবে না, এটা কিন্তু আমি আগস্ট মাসে একটা টক শো হয়েছে, এখানে এসে আমি ফার্স্ট বলে গেছি। সে নিজে আশ্চর্য হয়ে গেছে, বিকজ আমরা তো আমরা সবাই ডক্টর ইউনূসের খুব ভক্ত। এখন কি হলো, আমাদের সাথে সম্পর্ক ভালো, এরকম একটা কথা বললো। কিন্তু এখন দেখেন আমি যে কথা আগস্ট মাসে বলে গেছি সেই কথাটা এখন পুরো বাংলাদেশ বলছি। আমি একটা সময় বলছিলাম যে এই যে যেরকম একটা রাজনৈতিক পরিস্থিতি, গোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে, সবার আগে জামাত বিপদে পড়বে। এখন দেখেন জামাতের ঘোর শত্রু যে সমস্ত ইসলামী সংগঠন, তারা মাজার ভাঙছে, দায় পড়ছে জামাতের ঘাড়ে। এখন সব জায়গাতে ধর্ম সংক্রান্ত যা কিছু হচ্ছে সবই জামাতের আমিরের ঘাড়ে পড়ে যাচ্ছে, অথচ তারা এর অনেক ঘটনার সাথে জড়িত না। সিমিলারলি আমি বললাম যে এরপরে বিপদ পড়বে বিএনপি। এই যে বাংলাদেশে যে এত চাঁদাবাজি যা কিছু, এখন হয়তো দেখা গেল যে আওয়ামী লীগের লোকই চাঁদাবাজি করছে, কিন্তু নাম পড়তেছে কার? বিএনপির। এরকম অবস্থাতে তো এই যে একটা অবস্থা, প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা এমন একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ছি, ওখান থেকে বের হওয়ার মতো কোনো অবস্থা নাই যতক্ষণ না পর্যন্ত একটা নতুন নেতৃত্ব না আসবে। ম্যাগনেটিক পাওয়ার। মিস্টার প্রধান, জাস্ট 1-1.5 মিনিটে ক্লোজিং রিমার্কস। একটা বিষয় তার সঙ্গে একমত, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আসলে কিন্তু নর্মাল সময় কিন্তু লোকাল গভর্নমেন্ট খুব ডেঞ্জারাস, কারণ এত বেশি ওখানটায় হয়, জাতীয় নির্বাচনও যেটা হয় রেসলিংটা হয়। হ্যাঁ, তো ফলে লোকাল গভর্নমেন্ট নির্বাচন করবে আগে, এই তো বোকার সঙ্গে বাস করতেছে, আর দিন হচ্ছে আগে যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো হয়েছে আইয়ুব খানের সময়, এরশাদের সময়, না তখন লোকাল গভর্নমেন্ট খুব ফেয়ার ভালো হয়েছে, কিন্তু এটার গবেষণা আছে, এটাতে রাষ্ট্রপতি অনেকেই আছে, খুব ভালো নির্বাচন হয়েছে। এবং লোকাল গভর্নমেন্টগুলি জনগণের কাছে কি বলা যায় আস্থার একটা জায়গা ছিল। বিগত সরকারের আমলে বা রাজনৈতিক গভর্নমেন্টগুলো আমলে অনেক লোকাল গভর্নমেন্ট নির্বাচন তো যাচ্ছে তাই, আওয়ামী লীগের সময় তো যাচ্ছে তাই, নৌকায় ভোট দিলে আসন রাইসো না, এই ঘটনা ঘটছে। তো সে জায়গায় দাঁড়ায় আমি এই সামগ্রিক প্রেক্ষাপট চিন্তা করে বর্তমান সরকারকে আমি এখনও বলবো, আমরা আশা করছি আপনারা ভালোটা করেন, মঙ্গলটা করার চেষ্টা করেন, বদ চিন্তা বাদ দেন মাথার থেকে, এটাই হলো আমার কথা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনে পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম মোল্লা রনি এবং মিস্টার নাজমুল হক প্রধান, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিদের একজন অন্তত বলেই ফেললেন শেষ পর্যন্ত, বদ চিন্তা বাদ দেন, উদ্দেশ্য করে বলেছেন সরকারকে। নিঃসন্দেহে তারা সরকারের সবাইকে মিন করতে চাননি, যেমনটা মিস্টার গোলাম মোল্লা রনিও চাননি। সরকার প্রধানকে ভালোবাসেন সে কথাও বলেছেন, কিন্তু ব্যর্থতার দায়ভার যে নিতে হবে সেটাও চূড়ান্তভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করেছেন। সরকার ইতিমধ্যেই তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন, এটা আমার দুই অতিথি বলবার চেষ্টা করেছেন, এবং তাদের যে সক্ষমতা তারা এই 6 মাসে নানা ক্ষেত্রে প্রমাণ করতে পেরেছেন, অর্থাৎ প্রমাণ করতে পারেননি এভাবে বলাই ভালো, তাতে করে তারা একটা ভালো নির্বাচন করতে পারবেন এটা ওনারা মনে করেন না। এক্ষেত্রে কী করা যেতে পারে? একটাই, সেটা হচ্ছে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা, কিন্তু সেই ঐকমত্য যে হয় না রাজনীতিতে এবং বাংলাদেশের বিভাজিত রাজনীতিতে সেটা সম্ভব নয়, এবং যে প্রক্রিয়ার মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করবার অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ বা ফরম্যাট যেগুলো ইতিমধ্যেই দেখানো হয়েছে, তাতে করে আসলে এই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হবে না। কেননা এখানে এক ধরনের প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের যে নেচার, সেটা প্রদর্শনের একটা চেষ্টা বা প্রয়াস লক্ষণীয় ছিল। সেখানে একটাই সমাধান, যদি সেটা হয়, যদিও গোলাম মোল্লা রনি মনে করেন 25, 26, 27, 28 গিয়ে হয়তো নির্বাচন হবে, এই সরকার থাকবে না, বা সরকার প্রধান থাকলেও পুরো নিচের দিকে সবাই বা অনেকেই হয়তো পরিবর্তন হয়ে যাবেন। কিন্তু যাই হোক না কেন, আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ, এবং সেটা যত দ্রুত হয় দেশের জন্য কল্যাণকর, দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজের জন্য কল্যাণকর। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।